আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয়ই আপনাদেরকে অবগত করা হয়েছে বহুত মানুষের রিকোয়েস্টের জন্য আমি সপ্তাহে শুক্রবার 7টা থেকে সন্ধ্যা 7টা থেকে বিভিন্ন মানুষের প্রশ্ন উত্তর দিবার উদ্দেশ্যে লাইভে আসার চিন্তা ভাবনা রেখেছি। কেননা অনেক মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চায়, সবাই হয়তো এসে পৌঁছাতে পারে না, তাই তারা বারবার রিকোয়েস্ট করে যে ভাইজান আপনি যদি সপ্তাহে একটা দিন লাইভে বসতেন, আপনি কিছু বিবৃতি দিতেন যেটাকে আমরা ফলো করে চলতাম, এবং আমাদেরও কিছু জানার থাকলে সেটাকে আপনার কাছে আমরা রাখতাম, আপনি যদি তার উত্তর দিতেন, যেটা আমাদের জন্য খুবই উপকার হতো। আমি ব্যস্ততা থাকার মধ্যে দিয়েই আজকে যেমন 7টায় বসার কথা, আমি দুঃখিত 7:30 বেজে গেছে, 7:33। কেননা এক তো নেটের সমস্যা, দ্বিতীয় নম্বর কথা আজকে জুম্মার দিন, চারিদিক থেকে মেহমান এসেছিলেন, তেনাদের সঙ্গে একটু সময় দিতে গিয়ে একটু দেরি হয়েছে। তো যাক, আপনাদের কিছু জানার থাকলে আমার কাছে অবশ্যই আপনারা বলুন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে সৎ উত্তর দিবার, সৎ পরামর্শ দিবার। এবং আমাদের এই যে প্রোগ্রাম ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত PABS যে চ্যানেল আছে ইউটিউবে, এবং আমার নামে একটা পেজ পীরজাদা এমডি আব্বাস সিদ্দিকী, এই পেজে প্রতি সপ্তাহে শুক্রবার সন্ধ্যে 7টার সময় থেকে চেষ্টা করব আপনাদের সঙ্গে কথাবার্তা, প্রশ্ন উত্তর বিনিময় করার। সকলের সুস্থতা কামনা করি, সকলের দীর্ঘ আয়ু কামনা করি। বিশেষ করে বর্তমান বিশ্বজুড়ে যে হিংসা, যে সমাজ বিরোধী, যে মনুষ্যত্ব বিরোধী কর্মকাণ্ড মাথাচাড়া দিয়েছে, এ থেকে বিশ্বের মানবতা প্রেমিক মানুষগুলোকে, সম্প্রীতি প্রেমিক মানুষগুলোকে মহান স্রষ্টা রব্বুল আলামিন হিফাজত করেন। পাশাপাশি আমার দেশে সার্বভৌমত্ব নিরাপদে থাকুক, আমার দেশের সর্বধর্মের মানুষের মধ্যে ভাইচারা, ভ্রাতৃত্ব বজায় থাকুক। আজকে এই মুহূর্তে আমার দেশে সবথেকে চর্চিত ও মানুষের কাছে বড় কষ্টের বিষয় হলো আমার দেশের সংবিধান বিরোধী কালা কানুন কেন্দ্র সরকার তৈরি করেছে। দেশকে যারা পরিচালনা করছে তারা যদি সংবিধান বিরোধী কালা কানুন তৈরি করে, তাহলে আমার দেশের ভবিষ্যৎ কোন দিকে যাচ্ছে? যুব সমাজ, তাদের শিক্ষা নেই, তাদের কর্ম নেই, বেকারত্ব দিনকে দিন বাড়ছে, জিনিসপত্রের দাম দিনকে দিন আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। এ নিয়ে সরকারের কোনো সৎ চেষ্টা, সে নিয়ে সরকারের কোনো ভাবনা চিন্তা আমরা সেভাবে দেখতে পাচ্ছি না। কি করে সরকার চারিদিকে কখনো রেলকে, কখনো বিভিন্ন এয়ারপোর্টকে বিভিন্নভাবে, এক কথাই বলতে পারি পাবলিক কোম্পানির কাছে বিক্রি করতে চলেছে, বিক্রি করেই দিয়েছে। অপরদিকে দেশের যিনারা দায়িত্বে রয়েছেন ঠিকভাবে না পরিচালনা করার জন্য আজকে চীন আমার দেশের একটা বড় জায়গাকে তারা দখল করতে করতে আগিয়ে আসছে। এ নিয়েও তাদের কোনো সৎ ইচ্ছা বা তাদের কোনো দেশপ্রেম বা এর বিরুদ্ধে কোনো রকম প্রোটেস্ট করার চিন্তা ভাবনা, জায়গাকে ফিরিয়ে আনার চিন্তা ভাবনা, সৎ মনোভাব দেখতে আমরা পাচ্ছি না। কিন্তু আমরা একটাই দেখতে পাচ্ছি, শুধু ধর্ম ধর্ম। কি করে সমাজের বুকে ধর্মে ধর্মে লাগিয়ে দেওয়া যায়, তার একটা ছোট্ট নমুনা আজকে ওয়াকফ কালা কানুন তৈরি হয়েছে। ওয়াকফ সংশোধনের নামে একটা কালা কানুন তৈরি হয়েছে। দীর্ঘ ৭৭ বছর দেশ চলে আসছে, হঠাৎ করে ইনার স্বপ্ন গেছে মুসলিম দরদি হবার। অথচ আমরা দেখছি এই দেশের প্রত্যেকটা অঙ্গরাজ্যে এই বিজেপি আসার পর থেকে মুসলিম পরিবারকে বোলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। মুসলিমদের নামাজ থেকে শুরু করে, রোজা থেকে শুরু করে ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, যেটা সংবিধান বিরোধী কর্মকাণ্ড। তারা নাকি আবার হঠাৎ করে দরদ হয়েছে মুসলমানদের উপকার করব।
যেটা খুবই একটা হাস্যকর। আজকে যাক আমরা এর মধ্যে দিয়েও একটা শান্তি বা একটু নিঃশ্বাস ফেলার ব্যবস্থা পেয়েছি। কেন সুপ্রিম কোর্ট আমার দেশের সর্বোচ্চ ন্যায়ালয় আদালত, যেটা তিনার মানে যেটা পুরাতন ছিল এই রায় দিয়েছেন সেটাই থাকবে। এর জন্য সুপ্রিম কোর্ট বিচারপতিদেরকে ধন্যবাদ জানাই। আসুন আমরা সকল দেশবাসী ঐক্য হই, সংগঠিত হই। দেশের সার্বভৌমত্ব, সর্বধর্মের মানুষের রুজি রুটি, কর্মসংস্থান, সুশিক্ষা, সুস্বাস্থ্য থাকার সুব্যবস্থার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ হই। ধর্ম যার যার হৃদয়ের জিনিস, পছন্দের জিনিস তার কাছে থাকুক, এটাই আমি কামনা করছি। এটাই আমাদের আদর্শ হওয়া দরকার। এটাই হযরত প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। মানুষ মানুষকে ভালোবাসবে। ইসলামের সবথেকে উত্তম কাজ হলো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাকে সার্বিক দিক দিয়ে সহযোগিতা করা এবং তার খোদার নিবারণ করা। আসুন আপনাদের কারো কিছু যদি জানার থাকে অবশ্যই বলুন, আমি চেষ্টা করবো আপনাদেরকে সৎ উত্তর দিবার। সর্বপ্রথমে আপনাকে সবাই সালাম জানিয়েছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারুফ মন্ডল প্রশ্ন করছে, আগামীতে কি আপনি কলকাতায় বড় সমাবেশ করছেন? যখনই কোনো অন্যায় হয়েছে তখনই আমি বাংলার যুব সমাজ যারা ন্যায় সত্যের পক্ষে থাকাকে পছন্দ করে সেই সকল মানুষকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছি। আজকে যে বিষয়টা আমাদের সামনে অকাপ, দীর্ঘ 10 বছর ধরে এই বিষয়ে আন্দোলন করে আসছি। আমার 1 বছর আগে থেকে প্রোগ্রাম শিডিউল থাকার জন্য আমি প্রতিটা প্রোগ্রামে যাচ্ছি, সেখানে আন্দোলন করছি, মানুষকে জাগাচ্ছি, তাদেরকে বোঝাচ্ছি অকাপ কি, কেন্দ্র সরকার কি করতে চাইছে, সংবিধান বিরোধী কর্মকাণ্ড তিনি করতে চাইছেন। এরপরে অবশ্যই আমার নৈতিক কর্তব্য দায়িত্ব দেশের সংবিধান বাঁচাবার স্বার্থে এবং চাকরিজীবী যে উপযুক্ত চাকরিজীবী তাদের চাকরি পায় এবং আমাদের যে ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ করা হচ্ছে এর বিরুদ্ধে কলিকাতার পথে অবশ্যই আমি যাব। ইউআর রাজীব প্রশ্ন করছে, ভাইজান সিদ্দিকুল্লাহ সাহেব ওয়াকাফ বিলের বড় বড় সভা করছে, কিন্তু আইএসএফ ওয়াকাফ বিলের বিরোধিতা করলে আটকাচ্ছে কেন? তাহলে কি ওয়াকাফ বিলের বিরোধিতা করছে না রাজ্য সরকার? দেখুন, এর থেকেও বড় বিষয় আমার বাংলার মানুষ জানেন কি জানি না, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের ভাই বোনেরা, ইমাম, উলামা, পীর, মাশায়েখ সকলকে শ্রদ্ধা দিয়ে জানাচ্ছে, আপনারা জানেন কি জানি না, ওয়াকাফ বিলের মধ্যে কেন্দ্র সরকার একটা পরিকল্পনা করছে অন্য সম্প্রদায়ের মানুষকে কমিটিতে রাখবে। অন্য সম্প্রদায়ের যে বোর্ড বা ট্রাস্টি আছে তারা রেজলিউশন করা আছে অন্য ধর্মের মানুষ থাকতে পারবে না, হিন্দু ভাইরা অহিন্দু থাকতে পারবে না, খ্রিস্টান ভাইরা অখ্রিস্টান থাকতে পারবে না, এইভাবে রেজলিউশন। মুসলমানদের ট্রাস্টি বোর্ডে মুসলিম থাকবে, এটা রেজলিউশন হয়ে আছে। কিন্তু রাজ্য সরকার 2024-এ অলরেডি পশ্চিম বাংলার ওয়াকাফ বোর্ডে 2জন অমুসলিমকে অলরেডি ঢুকিয়ে দিয়েছে। তাহলে এটা আমাদের বুঝতে হবে, বিজেপি যেটা আইন করে 25-এ করছে তার 1 বছর আগে রাজ্য সরকার অলরেডি কাজ গুছিয়ে দিয়েছে, অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। রাজ্য সরকার শুধুমাত্র মুসলিমদের মেকি দরদ দেখে ঘুমটার আড়ালে মুসলিম জাতিকে সম্পূর্ণ বোকা ও ধোকা দিচ্ছে এবং বিরাট বড় গর্তের দিকে ফেলে দিতে চাইছে। তাই অন্য কেউ প্রতিবাদ করতে গেলে সেখানে সত্য প্রকাশ হয়ে যাবে, রাজ্য সরকার সেটা পছন্দ করছে না। তাই তিনি তিনার যারা দরদি বা তিনার যারা খায়ের খা তাদেরকে দিয়েই শুধু প্রোগ্রাম করাতে চাইছে, বাকি যারা সত্য কথা বলবে তাদের প্রোগ্রামকে বাতিল করতে বানচাল করতে চাইছে। এটাই হচ্ছে এনাদের মূল রহস্য। হার্সিস যে প্রশ্ন করছে, আজকে ফুরফুরাতে যে মিটিং হয়েছিল সেখানে আপনি উপস্থিত ছিলেন না, কেন ভাইয়া? দেখুন, যে কোনো ওয়াকাফ বিষয়ে আন্দোলন হচ্ছে, আমি প্রত্যেকটা আন্দোলনকে সাপোর্ট করছি, কিন্তু আমার একটা পার্সোনাল কিছু নীতি আছে। সেই নীতিটা হচ্ছে এটাই যে ওয়াকাফ যখন বিল পাস হচ্ছিল রাজ্যের 3টে এমপি সেখানে হাজির দিল না, এ বিষয়ে প্রতিবাদ হচ্ছে না কেন, এটা আমার দুঃখ লাগছে। তারপরে রাজ্যের সিএম সর্বোচ্চ মাথায় যিনি বসে আছেন, 10.5 কোটি মানুষের প্রতিনিধি বা 10 কোটি মানুষের প্রতিনিধি, নিন্দা বিল পাস করে তিনি কেন সুপ্রিম কোর্টে গেলেন না, এই বিষয়ে কেন জিজ্ঞেস করা হচ্ছে না? কোন এক জায়গায় আমায় ব্যথা দিচ্ছে
কোন এক জায়গায় আমায় কষ্ট দিচ্ছে এবং ভাঙরে নিরীহ মানুষগুলো যারা অকাপ কালা কানুনকে বাতিল করার জন্য খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে কাজ কাম ছেড়ে দিয়ে শান্তিপ্রিয় র্যালিতে তারা আসছিল, তাদেরকে যেভাবে মারা হলো, এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে কোনো প্রশ্নতে কাঠগড়ায় তোলা হচ্ছে না কেন? এইসব বিষয়গুলোকে নিয়ে আমি একটুখানি ভাই নিজে থেকে দূরে থাকাকে পছন্দ করছি, তাই আমি দূরে আছি। বাকি যেনারা আন্দোলন করছেন তেনাদের আন্দোলনকে আমি সমর্থন করছি, কেন এ কালা কানুন সংবিধান বিরোধী, তাই এ বাতিল হওয়া দরকার। এটা যেই করুক আমি আশা রাখবো আমরা যেন কামিয়াবি হই, এটাই আমি আল্লাহর কাছে দোয়া চাইব। কিআরএম টিভি প্রশ্ন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার দলের কয়েকজন বিধায়ক বলছে এ বিল কেন্দ্র সরকার পাশ করেছে, তো আন্দোলন করতে হলে দিল্লি গিয়ে করুন। এই বিষয়ে আপনার মতামত কি? এই বিষয়টা বলতে গিয়ে তাগের বিষয়ে বলছি, এই বিষয়ে মানুষ আওয়াজ তুলছে না কেন? যখন সিএ পাস হচ্ছে তখন রাজ্যে দিদিমণি সহ সবাই নেমে পড়লেন, ক্যা ক্যা ছিছি করে নাটক শুরু করে দিলেন, অথচ মানুষকে, সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিলেন। তারপরে কোন জিনিসের যখন দাম বাড়ে রাজ্যে আন্দোলন করছে, আরে সেন্টার সরকার যখন দাম বাড়াচ্ছে দিল্লিকে আন্দোলন করেন। তারপরে আমরা দেখেছি 100 দিনের কাজ যখন আটকে দিয়েছে, আদৌ তাদের মধ্যে কি গটাপ কেস চলছে আমরা জানি না, সে নিয়ে দিল্লি থেকে না আন্দোলন করে আপনি এখানে আন্দোলন করছেন। এর পাশাপাশি আমি এই প্রশ্নের উত্তর এটাই দেব, ভারতবর্ষ কি পশ্চিমবাংলা সরকার ভারতবর্ষ থেকে কি পশ্চিমবাংলাকে আলাদা করতে চাইছেন? পশ্চিমবাংলা কি ভারতের অঙ্গরাজ্য নয়? তাহলে ভারতবর্ষে আন্দোলন হবে, ভারতবর্ষের প্রত্যেকটা অঙ্গরাজ্যে আন্দোলন হবে। দেশের বিরোধী কোনো আইন হলে দেশবাসী তাতে আন্দোলন করবে, সংবিধান বিরোধী আন্দোলন হলে দেশবাসী আন্দোলন করবে। আমরা কি ভারতের নাগরিক নয়? এই জায়গাতে আমার কোনো এক জায়গায় ডাউট হচ্ছে। এই আন্দোলন বাংলায় যখনই সংগঠিত হচ্ছে, ওপর থেকে দাদা হয়তো বলছে যে দেখ আমি সিবিআই পার্টি অনেককে তুলিনি, তোকে আমি দুজনে সেটিং করে রেখেছি, এই আন্দোলনকে রোক। তাই হয়তো আমাদেরকে বাংলায় আন্দোলন করতে দিতে চাইছে না, দিল্লি দেখাতে চাইছে। খেটে খাওয়া গরিব মানুষগুলো দিল্লি যাবে কি করে? অবশ্যই যেতে রাজি আছি আমি বা আমরা। কি যেভাবে কৃষক বন্ধুদের ঘরে পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল, আপনি 7 দিন আপনি তো বলেছিলেন বিজেপিকে রুখতে আমায় ভোট দাও। তাহলে আজকে বিজেপি যখন এই কালা কানুন তৈরি করছে, আপনি আমাদেরকে 7 দিন থাকা খাওয়া গাড়ি ভাড়া খরচ তেল এবং কেউ মারা গেলে পাঞ্জাব সরকার যেভাবে ক্ষতিপূরণ দিয়েছিল, তাহলে সবাই দিল্লিমুখী হবে? আপনি দেবেন না, নিজে করবেন, লোক দেখানো শুধুমাত্র। এটা একটাই জিনিস, আন্দোলন সংগঠিত হতে দিতে চাইছে না বাংলার বুকে কেউ না সত্য কথা বলে ফেলে। তাই রাকিবুল মোল্লার প্রশ্ন, 14 তারিখ ভাঙড়ের ঘটনায় ভাঙড়ের একাধিক আইএসএফ কর্মী ও নিরীহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ, থানায় নিয়ে গিয়ে মারধরও করা হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? এ বিষয়ে একটাই কথা বলবো, পুলিশ যদি জুলুম করে অবশ্যই জালিমের বিচার আল্লাহ করবে। আপনি পুলিশ, আপনাকে সম্মান শ্রদ্ধা করব, কিন্তু পুলিশ যদি আপনি জালিম হন অবশ্যই আল্লাহর কাছে অভিশাপ বদদোয়া করে আল্লাহ যেন আপনাকে বিচার করে, আপনাকে আল্লাহ কঠিন শাস্তি দেন। এভাবে নিরীহ মানুষকে তুলে নিয়ে যাওয়া এটা আপনার অন্যায় হচ্ছে। দ্বিতীয় নম্বর কথা, ভাঙড়ে যে ঘটনা ঘটেছে সম্পূর্ণ রাজ্য সরকারের তথাকথিত গুন্ডা ক্যাডার বাহিনীরা করেছে। কেন পুলিশ কখনো স্যান্ডেল জুতো পরে ঘোরে? পুলিশ কখনো চপ্পল পরে ঘোরে? পুলিশের তো বুট থাকবে, সেখানে চপ্পল পরে। ওখানে পুরো সিসিটিভি দিয়ে মোড়া আছে, পুরো সিসিটিভি কে পাবলিক করা হোক, ওখানে সিসিটিভি পাবলিক করা হোক। এবং নওশাদ সিদ্দিকী বলেছে কেউ যদি আইএসএফ এর থাকে তাকে আপনি চিনতে না পারেন আমাদেরকে বলুন, আমরা তুলে দেবো। এত বড় চ্যালেঞ্জ দিচ্ছে সে, তা না করে আপনি নিরীহ মানুষকে তুলে নিয়ে যাচ্ছেন। এর মূল লক্ষ্য হলো এটাই, সর্বদিক দিয়ে চেয়েছে কি করে নওশাদকে ঘরে ঢুকানো যায়। এদিকে 77টা বিজেপি, তাদেরকে ঘরে ঢুকাবার স্বপ্ন দিদিমণি একবারও দেখছে না। শুভেন্দু কত বড় বড় সমাজ বিরোধী, সংবিধান বিরোধী, উস্কানোমূলক কথা বলছে, সেখানে একের অধিক থানা করছে না। শুধু ভাঙড়, শুধু ভাঙড়। মোল্লাদেরকে শেষ করো। আর নওশাদ সিদ্দিকী একটা মুসলিম পরিবারের ছেলে, হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি সর্বধর্মের গরিব মানুষের অধিকারের জন্য সে বিধানসভার ভেতরে বাইরে পুরো বাংলা ঘুরে বেড়াচ্ছে। এটা দিদিমণির জন্য একটা নিজেরও বুকে ব্যথা এবং ওপর থেকেও চাপ দেওয়া হচ্ছে।
দিদিমণিকে, যেটা রুখছো না কেন? তাই কোনোভাবে যখন পারেনে তখন নিজেরাই গেম প্ল্যান তৈরি করে দূরে আন্দোলন মিটিং হচ্ছে, তা থেকে অনেক দূরে গিয়ে তারা নিজেরাই পুরাতন সব বাইকগুলো থানা থেকে নিয়ে এসে পুড়িয়ে এটা নিরীহ সাধারণ ছেলেদেরকে কেস দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমি সাধারণ মানুষকে একটাই কথা বলবো, ঘাবড়ে যাবেন না, আরো সংগঠিত হন। ব্রিটিশকে আমরা তাড়িয়েছি, ব্রিটিশকে তাড়াতে গিয়ে অনেক পরিবার জীবন অনেক কিছু কোরবান করতে হয়েছে। এই অত্যাচারের হাত থেকে যদি আমরা রেহাই পেতে চাই, আমাদেরকে আরো সংগঠিত হতে হবে, আরো শক্তিশালী হতে হবে। অবশ্যই এর আমি পরামর্শ দেবো নওশাদকে, আগামী দিন এর তথ্যর জন্য সে যেন কোর্টে যায়, যারা প্রকৃত আসামি তাদেরকে না ধরে নিরীহ মানুষকে কেন ধরা হলো এ বিষয়ে যেন কোর্টের কাছে দরবার করা হয়, এটাও আশা রাখবো। আপনারা ঘাবড়ে যাবেন না, অবশ্যই আপনাদের পাশে নওশাদ সিদ্দিকী আছে। আর আমি একজন স্বাধীনতা সংগ্রামী চতুর্থ প্রজন্ম হিসাবে আমি আপনাদের পাশে ছিলাম, আছি, সর্বদিক দিয়ে আছি। ঘাবড়াবেন না, ঘাবড়াবেন না, কোনো চিন্তা করবেন না, এর সমাধান অবশ্যই হবে। মাসুদ সর্দারের প্রশ্ন, ভাইজান আগে যেসব মুসলিম মাওলানা সাহেব আগে কখনো ময়দানে নামেনি, এখন তারা বড় বড় সমাবেশ ডাকছে, বাট আমার প্রশ্ন, প্রতিবাদ করতে গেলে কি কোনো একটি সময় বেছে নিতে হবে? দেখুন, এখানে আমি বলতে গেলেই তো সমস্যা হবে আমার মাসুদ ভাই। কি সমস্যার প্রশ্ন করলেন ভাই আপনি? ইনারা মাঠে নামেন, ইনাদেরকে মাঠে নামানো হয়েছে। কেন মাঠে নামানো হয়েছে? 26,000 চাকরি প্রার্থীদের আন্দোলনটাকে ধামাচাপা দিবার জন্য এটা নামানো হয়েছে। মনে রাখবেন, 14 তারিখে কলকাতায় একটা র্যালি হলো, নেতৃত্ব নওশাদ সিদ্দিকী এবং তার সাথী সহযোগী আইএসএফ কর্মীরা। সেখানে কিন্তু যেমন অকাবলি হয়েছে, সংবিধান নিয়ে হয়েছে, 26,000 চাকরি প্রার্থীদের, আগে 14 বলে ফেলে দিই, সরি, 26,000 চাকরি প্রার্থীদের নিয়েও কিন্তু আওয়াজ তোলা হয়েছে। আমাদের বক্তব্য স্পষ্ট, যে উপযুক্ত চাকরিজীবী তাকে চাকরি দেওয়া হোক, যে উপযুক্ত চাকরি পাওয়ার উপযুক্ত তাকে চাকরি দেওয়া হোক। এই যে উপযুক্ত আর অনুপযুক্ত, এই তথ্যটা যদি দিদিমণি দিতেন তাহলে এই সমস্যা কিন্তু আজকে হতো না। তাই আজকে এইটাকে আন্দোলনটাকে চাপা দিবার জন্য রাজ্য সরকার তার পক্ষ থেকে ছোট বড় যারাই ছিল তাদের সবাইকেই নাপিয়ে দিয়েছে। মনে রাখবেন, কি করে চিনবেন, আন্দোলন দুই ধরনের হচ্ছে। একদল আন্দোলন দেখবেন রাজ্য সরকারের কাছে শ্রদ্ধার সাথে দাবি করছে যে আপনি সুপ্রিম কোর্টে যান, কেন 3টে এমপি কি বলে ভোট দিল না এটা জানতে চাইছে, এবং কেন্দ্রের কালা কানুনের বিরোধী করছে। আর আরেক দল আন্দোলন শুধুমাত্র সমাজকে গরম করে বিশৃঙ্খলা করে 26,000 চাকরিজীবীর এই ম্যাটারটাকে মানুষের কাছ থেকে ডাইভার্ট করার চেষ্টা করছে। ওবিসি সার্টিফিকেটের যে ক্যান্সেল করা হয়েছে এবং ওবিসি সদরক্ষণের আওতায় যারা চাকরিপ্রাপ্ত তারা ও থেকে বঞ্চিত হচ্ছেন, এই বিষয়ে কি বলবেন? এই বিষয়টাও দেখুন না, আজকে সংখ্যালঘু দরদি বলেন মুখ্যমন্ত্রী, ওবিসির আন্ডারে তবু একটা দুটো মুসলমান যাক ডাক্তারি হোক বা বিভিন্ন জায়গায় চাকরি পাচ্ছিল। সেই ওবিসির যে সিস্টেমে দেওয়ার দরকার সেই সিস্টেম মেনটেন না করার জন্য টোটাল ওবিসি কোটাটাকে বাতিল করা হয়েছে বা রুখে রাখা হয়েছে। সেই বিষয়টা তো রাজ্য সরকারের উচিত অবিলম্বে ওবিসির যে ফর্মালিটি পালন করা দরকার সেই ফর্মালিটি পালন করে জমা দেওয়া, তাহলে ওবিসি কোটা চালু হয়ে যাবে। কিন্তু না, এই ওবিসির মাধ্যমে যে মুসলিম সমাজ সংরক্ষণের মাধ্যমে যে চাকরি পাচ্ছিল, যা একটা দুটো ছেলে পাচ্ছিল, ওটাকেও ঠিক চাইছে না নাগপুরের দরবার থেকে। তাই ওখান থেকে ছাপ দিয়েছে, এখানে দিদিমণি চাইছে না সেই তথ্যটাকে ঠিকভাবে ফরম্যাট পালন করে দেওয়া, যাতে করে মুসলিম সমাজ বেকার হয়ে যায়। আরও যেমন গত বছরই দেখলাম প্রায় 500-র কাছাকাছি ছেলে তাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে গেল ওবিসি সংরক্ষণ না থাকার জন্য। এর জন্য রাজ্য সরকার অবিলম্বে উচিত হবে ওবিসি সংরক্ষণের যে ফর্মালিটি যেগুলো পালন করতে হবে, সিস্টেমগুলো পালন করে সেগুলোকে কোর্টে জমা দেওয়া, তাহলে এই রাস্তাটা আবার নতুন করে খুলে যাবে। বর্তমানে দেখা যাচ্ছে বোহরা সম্প্রদায় নামে একটি সম্প্রদায় যারা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে মিটিং করছেন এবং ওয়াকফ বিলকে সাপোর্ট করছে, তাদের বিষয়ে কি বলবেন? অ্যাকচুয়ালি বোহরা মুসলমান কারা এ বিষয়ে আমার ঠিক অতটা জ্ঞান নাই, ওয়াকিবহাল আমি নয়। তবে আমি মনে করি যদি প্রধানমন্ত্রীর কাছে এই বিল বাতিলের জন্য কোনো আবদার বা মানে পিটিশন দেয় বা কিছু দেয়, তাহলে অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো যে তারা বাতিলের জন্য দরখাস্ত দিতেই পারে।
কিন্তু যদি এটাকে সাপোর্ট করে থাকে, আমি ব্যাপারটা ঠিকভাবে বুঝে উঠতে পারছি না। আমিও দেখেছিলাম হালকা করে, আমি একটু ব্যস্ত ছিলাম, আজকেই ভাইরাল হচ্ছে দেখছি যেটি। তাহলে ভাই আমি প্রথমেই বলেছি, মুসলিম মানে কুরুলের কাজই তো গাছকে কাটা, কিন্তু কুরুল তো কখনো কাটতে পারে না যদি গাছ না সাথ দেয়। তো এ সমাজকে কখনো কেউ শেষ করতে পারবে না যদি এ জাতিরই একটা অংশ ধোঁকা গাদ্দারি না দেয়। 3 নম্বর কথা, বহরা সমাজ তারা কোন রকম মুসলিম কি ব্যাপার আমি জানি না, আমি একটাই বুঝি, সেটা হলো কোরআন সুন্নাহ ইজমা কিয়াস আহলে সুন্নাত আল জামাত, যারা আল্লাহ মানে, রসুল মানে, কোরআন মানে, কাবা মানে, ইসলামের এ হল আদিল্লাতুল ইসলামে আরবাতুন, শরিয়াতের দলিল 4টে। এটাই আমি বুঝি। ওনারা কারা এ বিষয়ে আমি ঠিক জানি না, তাই সৎ উত্তর আমি দিতে পারছি না। গতকাল ইমাম মুয়াজ্জিন মিটিং এ মহিলা এবং বাচ্চাদের উপস্থিতি দেখা গেছে। এ বিষয়ে তো আমি বলেছি, দেখুন অ্যাকচুয়ালি এটা জিনিসটা কেমন হয়েছে জানেন, চেয়েছিলেন ডাকলে হয়তো সবাই আসবে, আমি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, দেরি হলো আমার প্রচুর ইমাম ভাইদের ভুল ভাঙছে, দেরি হলো আমার উলামা ভাই, অনেক পীর পীরজাদা ভাইদের অনেকেরই ভুল ভাঙছে। এর জন্য আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমার কম এখন মানে দেরি হলো, ভুল যখন ভাঙছি ইনশাল্লাহ একটা ভালো লক্ষণ, এটা আমাদেরকে আল্লাহ ভালো দিকই দেখাচ্ছে। তাই ভেবেছিল হয়তো প্রচুর মানুষ আসবে, ইমাম হয়তো আসবে, যখন আসেন তখন কি করবে, আশপাশে যারা খেলাধুলা করছিল তাদেরকে ধরে ধরে সব লাইন দিয়ে ভেতরে প্রবেশ করানো হয়েছে। সেখানে যাকে পেরেছে তাকেই ঢুকিয়েছে, সেখানে মহিলা ইমাম হয়ে গেছে, হাফ প্যান্ট পরা ইমাম হয়ে গেছে, এরকম সব যাকে পেরেছে। তবে যারা ওখানে দায়িত্বশীল মুসলিম সমাজের মাথায় ছিল, তেনাদের বলা দরকার ছিল ইমামদের ডেকে, আর এই জিনিসটা যে করছেন এটা আমার ধর্মকে খিল্লি করা হচ্ছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা গিয়ে না আমার কমেরই একটা অংশের কাছে আমার ধর্ম আক্রান্ত, এই জন্যেই আজকে সবাই সাহস পাচ্ছে। এই যে কেউ মসজিদ লুটতে চাইছে, কেউ মাদ্রাসা লুটতে চাইছে, কেউ 10,000 মাদ্রাসা দিবার নামে শিক্ষক বন্ধ করে মাদ্রাসা শেষ করছে, এসব সবের পিছনে আমার কমের একটা অংশ যারা মাথায় বসে আছে তাদের একটা বড় ভুলের জন্য এই জিনিসগুলো হচ্ছে। আসলাম শেখ প্রশ্ন করছে, আগামী বিধানসভা ভোটে কি মিমের সাথে জোট হচ্ছে? এ বিষয়ে যারা দায়িত্বশীল আছে আইএসএফ এর, তারা জিজ্ঞেস করলে মিটিংয়ের ব্যাপার তারা ভালো বলতে পারবে। ভোট এখন অনেক দূর, ভোট নিয়ে তো আর শুধু বসে থাকলে হবে না। আমরা সমাজকে অন্যায় থেকে সমাজকে বাঁচাতে চাই, সমাজ পরিবর্তন করতে চাই, অন্যায় মুক্ত সমাজ করতে চাই। জসিম মল্লিক জানতে চাইছে, ভাইজান আমাদের ক্যানিং পূর্ব বিধানসভায় একটা প্রতিবাদ সভা করা যাবে কি? অবশ্যই করা যাবে। তার জন্যে ফুরপাশে আহলে সুন্নাত আল জামাতের অফিস ইনচার্জ আমার আলাউদ্দিনের সঙ্গে আপনারা যোগাযোগ করুন। কেন করা যাবে না? বিভিন্ন জায়গায় আহলে সুন্নাত আল জামাত প্রোগ্রাম করছো তো। বিভিন্ন জায়গায় এএনএস ইসলামিক নেটওয়ার্ক প্রশ্ন করছে, বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে আপনাকে ব্রিগেড সমাবেশে আমন্ত্রণ জানানো হয়েছে, সত্যি ও মিথ্যাটা জানান। দেখুন এই বিষয়ে কতবার বলি বলেন তো, তবে আমি এতটুকু বলতে পারি, ব্রিগেড সমাবেশে কে যাবেন না যাবেন সম্পূর্ণ নিজ নিজ দায়িত্ব, নিজ নিজ ইচ্ছা, নিজের ব্যাপার। তবে আমার নামে যদি কেউ প্রচার করে, আমি জানি না সত্য না মিথ্যা কতটা, তবে সেটা মিথ্যা প্রচার করছে। হ্যাঁ, আমার সঙ্গে ফোনে এবং ডাইরেক্ট একজন দুজন কথা বলেছিলেন, আমি বলেছিলাম তিনাদেরকে পরে জানাবো, কিন্তু ভাঙড়ে যেভাবে মারলো তার কোনো প্রতি উত্তর, এর বিরুদ্ধে যিনারা প্রোগ্রাম করছে কোনো সৎ উত্তর পেলাম না, তাই আমি দুঃখিত। এর জন্যে ব্রিগেড প্রোগ্রামে আমি থাকছি না। বাকি দ্বিতীয় নম্বর কথা, আমার নামে প্রচার হচ্ছে কি না হচ্ছে তর্কে আমি যাচ্ছি না। কে যাবে না যাবে সেটাও সব নিজের ব্যাপার। তবে যেখানেই প্রোগ্রাম হোক আমি একটাই মেসেজ দেবো, গণতন্ত্র প্রক্রিয়ায় সংবিধানকে মান্যতা দিয়ে শান্তি বজায় রেখে যেন আন্দোলন হয়। কেন্দ্র সরকার সংবিধান বিরোধী এবং আমাদের উপর জুলুম করেছে,
আমরাও যদি তার বিরোধী করতে গিয়ে জুলুমের রাস্তা বেছে নিই, এটা ভাই আমরাও তাহলে সংবিধান বিরোধী হব, এটা মাথায় রাখা দরকার। এ বিষয়ে দ্বিতীয় আমাকে বেশি কেউ প্রশ্ন না করলেই আমি খুশি হব। এই ব্যারিকেডের ব্যাপারটা নিয়ে আমি বেশি কিছু বলতে চাইছি না। রাজা সরকার জানাচ্ছে অশোকনগরে ওয়াকফ আইনের প্রত্যাহারের দাবিতে একটি সমাবেশ করার জন্য পুলিশ পারমিশন দিয়েছিল, পরে সেটা অনুমতি না দিয়ে ডেট ক্যান্সেল করিয়েছে প্রশাসন। এর প্রসঙ্গে আপনি কি বলবেন? আমি রাজা সর্দার, আমি রাজাদাকে বলবো যে দাদা, রাজ পাওয়ার দরকার, তাদের খেয়াল খুশি কাজ করছে দেখছেন না। পারমিশন দিয়েছে, প্রশাসনের সৎ ইচ্ছা আছে, কিন্তু যখনই এলাকার দাদারা জানতে পেরে গেছে, ওপর থেকে প্রশাসনকে চাপ দিয়েছে, পারমিশন তোমাকে দিতে বললো, ক্যান্সেল করো, নয় তোমাকে অন্য জায়গায় পারমিশন করতে দেবো, অন্য জায়গায় পাঠিয়ে দেবো। তাই প্রশাসন নিরুপায় হয়ে আবার ক্যান্সেল করেছে। এই রাজ্যে দুধেল গায়ে যদি হয়ে থাকতে পারেন, তাহলে আপনাকে সব কিছুতে করতে দেবে, রাজ্য সরকারের বিষয়ে অন্যায় করলেও বলা যাবে না। বাকি যারাই হক কথা বলবে, সত্য কথা বলবে, সংবিধান প্রেমিক মানুষ হবে, তাদেরকে কোনো জায়গাতে এ রাজ্যে বা আমার দেশেই চলছে, তো সেন্টারও যা করছে এখানে তাই হচ্ছে, করতে দেবে না। একজন ব্যক্তি প্রশ্ন করছে যে বর্তমানে আমরা মুসলিম হিসাবে আমাদের এই বিল যে এসছে এর বিরুদ্ধে আমাদের করণীয় কি? আমাদের করণীয় আমার ক্ষুদ্র জ্ঞানে তিনটে। এই যে কালা কানুন এনেছে, এর বিরুদ্ধে আমাদের আমার ক্ষুদ্র জ্ঞান তিনটে। প্রথম নম্বর কথা হলো, আইন যখন হয়েছে, আইনের অস্ত্র দিয়ে তাকে কাটতে হবে। তার জন্য যত বেশি বেশি পারো সুপ্রিম কোর্ট এবং সাধারণ মানুষের থেকে রাজ্য সরকারকে চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য, রাজ্যের এমএলএ এমপিকে চাপ দাও সুপ্রিম কোর্টের জন্য। নওশাদ সুপ্রিম কোর্টে গেছে, তার মনুষ্যত্ব, তার মানবতা তাকে টেনে নিয়ে গেছে। নওশাদের সাথে আরো 40-50টা থাকতো, 40-50টা একটা একটা করে ফাইল করতো। 8টা রাজ্য গেছে, আরো যাক। এভাবে সুপ্রিম কোর্টে যাও। যেমন সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে প্রত্যেকটা অঙ্গরাজ্যের কাছে এই বিলটার ব্যাপারে কি, তাহলে আমার রাজ্য কি রিপোর্ট দেবে, আমার রাজ্যেরও তো উচিত কেস করা। এভাবে যদি সমস্ত রাজ্য, বিশেষ করে বিজেপি যে রাজ্যে নাই, তারা যদি সবাই দাঁড়ায়, তাহলে সুপ্রিম কোর্ট সেটা মান্যতা দিতে তার জন্য মানে সহজ হবে, তাদের কথাকে গুরুত্ব দিতে। এর পাশাপাশি দ্বিতীয় নম্বর আমি মনে করি, যে ক্ষমতা দিয়ে তারা এই বিলকে বাতিল করেছে, রাজ ক্ষমতা, আমাদেরকেও উচিত আগামী দিন সেকুলার দলগুলোকে একত্রিত করে এই সাম্প্রদায়িক বিজেপির বিরুদ্ধে এবং সংবিধান বিরোধী বিজেপির বিরুদ্ধে সংগঠিত হয়ে রাজশক্তি দখল করা। যে রকম সংখ্যাগরিষ্ঠ দ্বারা তারা বিলকে বাতিল করেছে, আমাদেরও সংখ্যাগরিষ্ঠ তৈরি করে ওই বিলকে বাতিল করে যেমন পুনরায় ছিল, এবং সুন্দর করে সেই জিনিসটা তৈরি করে নেওয়া। তাতে দেরি হোক, 5 বছর দেরি হতে পারে, চেষ্টা করতে হবে, হাত গুটিয়ে বসে থাকলে হবে। শেষ আমার যেটা মনে হয় সেটা হলো কৃষক বন্ধুদের মধ্যে আন্দোলন। কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে গেলেও রাজ্য সরকার কৃষক বন্ধুদের পাশে, পাঞ্জাব সরকার সাথ দিয়েছিল। তাহলে আমাদেরও ঘরও প্রত্যেকটা সেকুলার বা ধর্মনিরপেক্ষ যারা শাসক যেসব রাজ্যে আছে বিজেপি বাদ দিয়ে, সেসব রাজ্যের সরকারকে এই সংবিধান বিরোধী বিলের বিরুদ্ধে পাবলিকের সাথ দেওয়া দরকার। আমার রাজ্যে যেমন টিএমসি গভর্নমেন্ট আছে, সরকারকে সাথ দেওয়া দরকার, তবে কিন্তু এটা সাকসেসফুল হওয়া সম্ভব আমি মনে করি। চতুর্থ কোনো রাস্তা আছে বলে আমার জানা নাই। রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা যাচ্ছে ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে মিটিং মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা দেখা যাচ্ছে। এ প্রসঙ্গে কি বলবেন? দেখুক, আমি ছোট্ট ভাষাতে আমি বুঝি, সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না। সরকার যদি না চায় দাঙ্গা হতে পারে না, এক। দ্বিতীয় নম্বর কথা, কোনো খুব ছোট ছোট বিষয়কে বড় হাইলাইট করে দেখানো হচ্ছে, এবং মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটছে সেটা সবাই আমরা দেখছি। আধা সামরিক বাহিনী নাকি নামানো হয়েছে, রাজ্য সরকার বলছে, তেনার কথাকেই কোট করে বলছে, আমিও দেখিয়েছি কিছু ভিডিওতে। এই জায়গায় তিনি যেটা বলছে সেই কথাটাকে আমি সামনে রেখে বলছি, প্রশাসনের পায়ে, আধা সামরিক বাহিনীর পায়ে চপ্পল। তারা কেন তারা বুট পরবে। আর পাশাপাশি অনেক অমুসলিম ভাইদের বক্তব্য শুনছি যে আমাদের উপরে জুলুম হয়েছে,
আমাদেরকে আবার মুসলিম ভাইরাই আশ্রয় দিয়েছে। আবার আজকে শুনছি 212 জনকে অ্যারেস্ট করে, তার মধ্যে 150 জন অবাঙালি, তারা বাংলাই বলতে পারছে না। এর পাশাপাশি আমি আবার বলবো, এটাকে ছলে বলে কলে কৌশলে একটা মেসেজ মহল তৈরি করা হচ্ছে। কারণ কি, যত সমাজের মধ্যে অশান্তির ভয় হবে আর হবে, তত কি হবে, এই আন্দোলনটা আস্তে আস্তে চাপা পড়ে যাবে। ওই ফেতনাটাকে দেখিয়ে আন্দোলনটাকে বন্ধ করার একটা ইস্যু তৈরি হবে, এবং এই ফেতনা যখনই হবে, অপরদিকে বিজেপির যারা রয়েছে তারা বলবে, দেখো মুসলমানরা আন্দোলনের নামে হিন্দুদের উপর জুলুম করছে, তারা তাদের ভোট ব্যাংক গুছবে। আবার তারা যখন এই আধা সামরিক বাহিনী নামাবে, এরা যখন আবার জুলুম করবে, রাজ্য সরকার আবার মুসলমানদের পক্ষপাতিত্বে দু একটা মিষ্টি মিষ্টি কথা বলে দেবে, মুসলমান ভাববে রাজ্য সরকার ছাড়া আমাদের বাঁচার উপায় নেই। এসব একটা বাটোয়ারা করার রাজনীতির চক্রান্ত চলছে। আর এই দাঙ্গা সরকার যদি না চায় কখনো দাঙ্গা হতে পারে না, এটা অতি সত্য কথা। আসিম কিং প্রশ্ন করছে, ভাইজান ওয়াকফ নিয়ে কি আগামী দিন মালদাতে কোনো রকম প্রতিবাদ সভা করবে? সব জায়গাতেই আমরা করব, সব জায়গাতেই ছোট ছোট করে মানুষকে এখন জাগানো হচ্ছে, মানুষকে সজাগ। দেখুন, এই আন্দোলনটা কিন্তু একদিনের নয়, আজ হয়েছে কালকে হয়ে যাবে এমনটা নয়। এটা আমাদেরকে আস্তে আস্তে সংগঠিত করতে হবে। একদিনেই যদি আমরা পুরো সব করে ফেললাম পরে, তাহলে জিনিসটা মানুষ বুঝতেও পারবে না যে কি করতে চাইছে। আগে মানুষকে তো আপনাকে জাগাতে হবে, সর্বধর্মের মানুষকে আপনাকে বোঝাতে হবে যে ভাইরা কি বন্ধুরা, দেশবাসীরা, এটা শুধুমাত্র মুসলমানদের সমস্যা নয়। 2023-এ জল জঙ্গলের সম্পদ এভাবে আইন তৈরি করে কেন্দ্র সরকার নিয়ে নিয়েছে। তারপরে 2025-এ অকাল সম্পদের উপরে হামলা দিয়েছে। এরপরে তো দেবত্ব সম্পত্তি আমার হিন্দু ভাইদের আছে, তার উপরে হামলা করবে, শিখ ভাইদের হামলা করবে। তাদের প্রত্যেকটা ধর্মের পূর্বপুরুষরা তাদের অর্থনীতি, যারা মানে সবল ছিল অর্থনীতিতে, তিনারা তাদের ধর্মের মানুষের শিক্ষা, স্বাস্থ্য, ধর্মীয় কাজের জন্য এই অর্থ দান করে গেছে, জায়গা জমি দান করে গেছে। মুসলমানদের ওই দানটাকে ওয়াকফ বলা হয়, হিন্দু ভাইদের দেবত্ব সম্পদ বলা হয়, বিভিন্ন ধর্মের রয়েছে। তাই এই আন্দোলন আমাদের সর্বস্তরে করতে হবে। তবে বারবার বলছি, সংবিধান ও গণতন্ত্র বিরোধী নিরীহ আমাদের এই লড়াই কেন্দ্রের কালা কানুন যে তৈরি করেছে তার বিরুদ্ধে। মোটেই আমাদের লড়াই কোনো জাতি, কোনো ধর্ম, কোনো ভাষার বিরুদ্ধে নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এমডি সাইফুদ্দিন ইসলাম বলছে, মমতা ইমামদের নিয়ে সেটিং করতে ব্যস্ত, আর নওশাদ সিদ্দিকী ভাইজান সুপ্রিম কোর্টে ওয়াকফ মামলা নিয়ে ব্যস্ত। এ বিষয়ে কি বলবেন? যদি এই বিষয়টা পিছিয়ে পড়া মানুষ, মুসলিম, হিন্দু, আদিবাসী সমাজ বুঝতে পারে, তাহলে অবশ্যই আগামী দিন তাদের জন্যই কল্যাণ হবে। নওশাদের পাশে তারা এসে দাঁড়াবে। আগামী দিন নওশাদ সর্বধর্মের মানুষের জন্য বিধানসভার ভেতরেও যেমন আওয়াজ তুলছে, বাইরেও তুলছে। আগামী দিন যাতে করে সর্বধর্মের মানুষ তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্ম, বাসস্থান, যেটা সংবিধান অধিকার দিয়েছে, সেটা যদি পাইয়ে দিতে পারে, নওশাদ যদি আরও শক্তিশালী হয়, মানুষেরই সেখানে কল্যাণ হবে। তাই আমার ওই ভাইকে বলবো, এভাবে যদি সবাই বোঝে, তাহলে আগামী দিন আমাদের সবার জন্যই কল্যাণ হবে, ভালো হবে। দাদা হুজুর স্টুডিও প্রশ্ন করছে, বর্তমান পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে বিরোধীদের আন্দোলন করতে দিচ্ছে না রাজ্য সরকার, এর পিছনে কি কেন্দ্র সরকার ও রাজ্য সরকারের কোনো সেটিং আছে? অবশ্যই সেটিং আছে। কেন্দ্র সরকার বিলটা করেছে, রাজ্য সরকার বিলটাকে সাপোর্টও করছে। মুখে বলছে করি না, কিন্তু বাস্তবে আন্দোলনের নামে যারা আন্দোলন করতে না, ওয়াকফ বিল বাতিল করো, তাদেরকে পিটছে কেন রাজ্য সরকার? তো মুখে এক আর কাজে আর এক। অতএব কেন্দ্র সরকারকে কখনো রাজ্য সরকার চটাবে না, কেন রাজ্য কেন্দ্র সেটিংয়ে চলছে। রাজ্যের মুসলিম সম্প্রদায়, আদিবাসী সম্প্রদায়, দলিত সম্প্রদায়, বহু বড় একটা হিন্দু সম্প্রদায়, গরিব যারা আছেন, তারা কখনো সংগঠিত নয়, এক হয়ে যায়। তাই এই সরকারকে কেন্দ্র সরকার বসিয়ে রেখেছে। বিশেষ করে মুসলিম সম্প্রদায়কে বোকা বানানো হচ্ছে বসিয়ে রেখে, যে আমি তোমাদের দরদি আর আমরা সবাই তিনার পাশে থাকছি। কিন্তু যখন যেটা সেন্টার বিল করতে চাইছে, ইনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে, রাজ্য যেটা করতে চাইছে উনি ভেতরে ভেতরে সাপোর্ট করছে। নাই এত বড় একটা ক্রাইম হয়ে গেল সমাজের শিক্ষা চুরি, পুরো দপ্তরটা, এখনো তার কোনো সুরাহা ঠিকভাবে হয়েছে? বলুন,
এত বড় বড় সব দুর্নীতি হলো, ঘোটালা হলো, সব আগিয়ে গিয়ে শেষ। তিলোত্তমা বোনের বিচারটা কি হলো বলুন না, পুরো খিল্লি করে দেওয়া হলো। তাহলে এই জায়গায় তো স্পষ্ট, কিন্তু দুঃখের বিষয় বহু বড় একটা অংশ মানুষ তারা খুবই পিছিয়ে পড়ে আছে, তাদের এত দূর ভাবারও সময় নেই, আর ভাবতে গেলে তার সমাধানও তারা পাচ্ছে না। একজন প্রশ্ন করছে, গত কয়েকদিন আগে রাজ্যের একটি ওয়াকফ কমিটিতে দুজন অমুসলিমের নাম দেখা যাচ্ছে, এ প্রসঙ্গে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি তো সেটাই বললাম আগে, আবার একবার বলছি যে আপনারা ভাবুন, কেন্দ্র সরকার নতুন যে সংশোধনের নামে ওয়াকফ কালা কানুন করেছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে ওয়াকফ এক বোর্ডের মধ্যে অমুসলিমকে রাখা হবে। আমরা সমস্ত ধর্মপ্রাণ মানুষ, ওয়াকফ হলো ইসলামের সম্পদ, আল্লাহর রাহে মানুষ দান করেছে, এখানে অমুসলিম ভাইদেরকে রাখা এটা আমার সংবিধান বিরোধীও ও ইসলাম বিরোধীও। কেন আমার সংবিধানে যে সিস্টেমটা আছে, যেমন আমার হিন্দু ভাইদের দেবপত্য সম্পদ, কেদারনাথ বলুন, বিভিন্ন টেম্পল ট্রাস্ট আছে, সেই সব ট্রাস্টে তাদের লেখা আছে রেজুলিউশন যে এখানে অহিন্দু থাকতে পারবে না। তাহলে সেই জায়গায় যেখানে মুসলিম যদি ঢুকানো হয়, তাহলে তাদের ভাবাবেগে আঘাত দেওয়া হবে। ঠিক তেমনই সমস্ত ধর্মের যে ট্রাস্ট আছে, তাদের ট্রাস্টে লেখা আছে যে যা ধর্মের মানুষই থাকবে। তাই ইসলামিক যে ট্রাস্ট ওয়াকফ, এতে তো মুসলিমরা থাকবে, কিন্তু এই আইন তৈরি করেছে, এখনো সুপ্রিম কোর্ট সেটাকে স্থগিত করে দিয়েছে, লাগু করতে পারেনি। কিন্তু রাজ্য সরকার চুপি চুপি 2024-এ অলরেডি দুজন অমুসলিমকে ঢুকিয়ে দিয়েছে। তাহলে চিন্তা করুন, রাজ্য সরকার বিজেপির থেকে এক কাট পদ আগে আছে, 1 বছর আগে আছে ওয়াকফকে মিটাবার জন্য। এটা কেন যে আমার কম স্বজাতি বুঝছে না, কেন যে উলামারা বুঝছে না, আমি ভাবতে পারছি না। না বোঝে, কি খোরাক পেচ্ছে আমি ভাবতে পারছি না। মসজিদ মাদ্রাসাগুলোকে তছনছ করে দেওয়া হচ্ছে, এখনো যদি না বোঝেন, জাগেন, আল্লাহর পক্ষ থেকে শাস্তি যেদিন আসবে সেদিন বুঝতে পারবেন, সেদিন রেহাই পাবেন না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ জানতে চাইছে যে আপনি কবে ব্রিগেড ডাকছেন? দেখুন, আমি প্রতিটাই প্রোগ্রামে যাচ্ছি, আজ থেকে 3 মাস হলো আমি ব্রিগেডের প্রচার করছি, 3 মাস হলো কম বেশি। প্রত্যেকটা জায়গায় যারা আমার সামনে হাজির হয় তাদের কাছ থেকে অঙ্গীকার নিচ্ছি, হাত তুলে দেখছি, মানুষ আমার ডাকে সাড়া দিচ্ছে। আমি এটাকে দেখতে চাইছি, আমি এটাকে 20 থেকে 25 বা 30 লক্ষ মানুষের একটা টার্গেট নিচ্ছি। নিয়ে আমার সব গোছানো হয়ে গেলে অবশ্যই আপনাদেরকে জানাবো, অবশ্যই আপনারা জানতে পারবেন। আমার এই পেজ এবং আমার ইউটিউব চ্যানেল PABS এবং আমার এই যে পেজ পীরজাদা MD আব্বাস সিদ্দিকী, এর মাধ্যম দিয়ে জানানো হবে। প্রত্যেকটা জায়গায় আহলে সুন্নাত ওয়াল জামাতের শাখা সংগঠন যে আছে তাদের মাধ্যম দিয়ে জানানো হবে। পেপার পত্রিকা সর্ববিষয়ে আপনাদেরকে সজাগ করানো হবে। তবে যিনারা হাত তুলে অঙ্গীকার করছেন, আমি আশা রাখছি তেনারা যেভাবে আমার সাথ দিচ্ছে, আমার টার্গেটের থেকেও হয়তো অনেক বিশাল বড় জমায়েত আল্লাহর দয়াতে হতে পারে ইনশাল্লাহ। বিভিন্ন মানুষ আপনাকে সুস্থ থাকার জন্য দোয়া করেছেন এবং আপনার কাছ থেকে দোয়া নিচ্ছেন ও বলছেন ভাইজানের হ্যাঁ হ্যাঁ না না। আল্লাহ আপনাদেরকে খুশিতে রাখুক, হাসিতে রাখুক। আমি দোয়া করি দোনো জাহানের সুলতান হজরত প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াস্তা খাতিরে আল্লাহ এই উম্মতে মোহাম্মদীকে প্রত্যেকটা বিপদ আপদ থেকে নিরাপদে রাখেন, সুস্থ রাখেন, ভালো রাখেন, ইমান ইজ্জত হিফাজত করেন। প্যালেস্তাইনবাসীর উপরে আপনার আল্লাহ দয়া করেন, তাদেরকে সুন্দর জীবন দেন, সুখে রাখেন এবং বিশ্বের প্রতিটা মুসলিম উম্মাকে আল্লাহ সুখে শান্তিতে রাখেন। পাশাপাশি আমার মাতৃভূমি এ দেশের সার্বভৌমত্ব আল্লাহ ভালো রাখেন, নিরাপদে রাখেন। আমার দেশের হিন্দু, খ্রিস্টান, আদিবাসী, দলিত, শিখ, পাঞ্জাবি, মতুয়া, সর্বধর্মের ভাই বোন, বাবা মা, আমরা সবাই বাপ আদম মা হওয়ার সন্তান। আমাদের মধ্যে মানববন্ধন থাকুক, মিলেমিশে থাকুক, দীর্ঘ আয়ু হোক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি ব্যস্ত আছি, আবার সামনে শুক্রবার 7টায় আপনাদের কাছে আসবো। আল্লাহ হাফেজ, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।